আসসালামু আলাইকুম। তোমরা কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু কমেন্ট করে জানাও তো। Okay. দেখি এখন কি অবস্থা। তোমরা যারা যুক্ত হয়েছো আজকে লাইভে, সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিও। আজকে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির উপর ক্লাস হবে। সো যারা যারা একটু যুক্ত হয়েছো একটু লাইভটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শুরু করব। সো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, একটু কমেন্ট করে জানাও। হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? সবাই একটু যুক্ত হো। সো লাইভটা শেয়ার করে দিও আর কি, আমি এখনো শেয়ার করি নাই, তোমরা একটু করে দাও। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়ে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও আমাকে একটু জানাবা, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা শুরু করে দেব ইনশাল্লাহ, 9:37 বাজে ইনশাল্লাহ শুরু করে দিব। হুম। ওকে, অলমোস্ট শেয়ার করা শেষ এখন। তো তোমরা একটু শেয়ার করে দাও এবং কারা কারা শেয়ার করছো একটু আমাকে কমেন্টে জানাও তো যে কে কে শেয়ার করছো। আজকে লাইভটা আছে যেহেতু অর্গানিক কেমিস্ট্রির উপর লাইভ হবে, ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমরা আজকে অর্গানিক ভালো মতো শেষ করার চেষ্টা করব।
এই তো 9:39 বাজে, 40 ইনশাল্লাহ শুরু করবো। হুম, হুম, শুরু করার টাইম হয়ে গেছে, আমরা এখনই শুরু করব। এই তো 9:39 বাজে, 40 ইনশাল্লাহ শুরু করবো। ওকে, চলো শুরু করে দিলাম আমরা এখন। ওকে, 70 জন আমাদের সাথে অলরেডি জয়েন করছো। তো চলো আমরা শুরু করি। তো দেখো ভাইয়া, জৈব রসায়ন, ঠিক আছে? তো জৈব রসায়ন থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত বছর তুমি যদি একটু কোশ্চেন ব্যাংকটা দেখো, এই ইউনিট বলি, আচ্ছা এই ইউনিট বা ডি ইউনিট বলি না কেন, দুইটা ইউনিটেই কিন্তু সমান হারে কোশ্চেন আসতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যেহেতু 24 মার্কস আছে, সো দেখা যাচ্ছে তোমার অধ্যায় আছে কয়টা ভাইয়া? অধ্যায় আছে হচ্ছে 8টা। শর্ট সিলেবাস আমি যদি চিন্তা করি, তোমার অধ্যায় আছে 8টা। সো অধ্যায় যদি 8টা থাকে, তাহলে 24টা কোশ্চেন, পাল অধ্যায় থেকে কিন্তু 3টা করে কোশ্চেন আসতেছে। সো একটা ছোট অধ্যায় যেমন কর্মমুখী রসায়ন, এখান থেকে কি 5টা কোশ্চেন আসবে? এখান থেকে কিন্তু 5টা কোশ্চেন, মানে 3টা কোশ্চেন আসবে, এখান থেকে কিন্তু 3টা কোশ্চেন আসবে না, তাই না? তো স্বাভাবিকভাবে এই কোশ্চেনগুলো কোথা থেকে আসবে? অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু আসবে। সো অর্গানিক কেমিস্ট্রি তুমি ভালো মতো পারো, তাহলে ইনশাল্লাহ তুমি 3 থেকে 4 মার্কস প্লাস আর কি, মানে 3 মার্কস তো এমনি আসবে আর কি। যদি আমি সাধারণভাবে চিন্তা করি, অর্গানিক থেকে কিন্তু 3 মার্কস আসতেছে, যদি যেহেতু 8টা চ্যাপ্টার আর 24 মার্কস, তাহলে 3টা কোশ্চেন এমনি আসবে। আর যদি আমি ইয়ার কথা চিন্তা করি, আরো বেশি আসবে, যেহেতু অন্যান্য অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসবে না। তো স্বাভাবিক হিসাব করলে 5টা কোশ্চেন কিন্তু অর্গানিক থেকে এরকম আসবে আর কি, ঠিক আছে? 5টার আশেপাশে আর কি। সো বুঝতেই পারতেছো যে অর্গানিক কেমিস্ট্রি যদি তোমার ভালো মতো পড়া থাকে, তোমার এখান থেকে কিন্তু 24-এ দেখা যাবে যে 5টা তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, খুব সহজেই পেয়ে যাবা আর কি। ওকে, আচ্ছা। আহ, হুম, ওকে ভাইয়া, ক্লাস কি রেকর্ড থাকবে না রেকর্ড ডিলিট করে দিব আর কি? তোমরা যদি এই ক্লাস লাইভে করবে না, পরবর্তীতে করতে পারবা না আর কি, ঠিক আছে? ডিলিট করে দিব। ওকে, তো চলো শুরু করি। তো ভাইয়া, ফার্স্ট অফ অল দেখো, আমাদের জৈব যৌগ যে বিষয়টা আছে, জৈব যৌগ সম্পর্কে প্রথমে যেটা জানতে হবে, যে জৈব যৌগ, আমি এখানে শুরু করার আগে ফার্স্টে তোমার একটু কমেন্ট করে জানাও তো, যে জৈব যৌগের জনক কাকে বলা হয়, জৈব যৌগের যে জনক আছে সেটা কাকে বলা হয়, এবং প্রাণ শক্তি মতবাদ কে দিছে, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো দেখি, যে জৈব রসায়নের জনক কাকে বলা হয়, ঠিক আছে? জৈব রসায়নের জনক কাকে বলা হয়, আর হচ্ছে কি ভাইয়া, প্রাণ শক্তি মতবাদ কে দিছে আর কি। সো ফার্স্ট অফ অল এটা আমি জানি। ফার্স্ট অফ অল একটা কথা, সেটা হচ্ছে কি ভাইয়া, প্রাণ শক্তি মতবাদ কে দিছে? কি প্রাণ শক্তি মতবাদ? একটা মিনিট। দেখো, প্রাণ, একটু এটা করে নিই।
আচ্ছা, প্রাণ শক্তি মতবাদ কে দিছে, এটা আমাদের ফার্স্টে জানতে হবে। প্রাণ শক্তি মতবাদ কে দিছে? প্রাণ শক্তি মতবাদ। তো ভাই বলো তো প্রাণ শক্তি মতবাদ কে দিছে, আর জৈব রসায়নের জনক কাকে বলা হচ্ছে? ঠিক আছে, জনক, জৈব রসায়নের জনক কাকে বলা হচ্ছে এবং প্রাণ শক্তি মতবাদ কে দিছে, এই দুইটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে এই দুইটার অ্যান্সার কোনটা হবে। একটা হচ্ছে জৈব রসায়নের জনক কাকে বলা হচ্ছে, আর একটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ কে দিছে। এই দুইটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো দেখি। আচ্ছা, একজন কমেন্ট করছে, আফিফা কমেন্ট করছে বার্জিয়াস। আচ্ছা, ফ্রেডেরিক উহলার জনক। আচ্ছা, জৈব জনক। আচ্ছা দেখো, তো ভাই এখানে যেটা আছে প্রাণ শক্তি মতবাদ, একটা বিষয় আছে কি প্রাণ শক্তি মতবাদ। তো তোমরা প্রাণ শক্তিটা আমরা কোথায় দেখতে পাই বলো তো? তুমি যখন ওই যে বাজারে যাও না, মাছের বাজারে যাও বা ইয়াতে যাও, তো তখন দেখবা যেখানে কি বুঝে, মানে তুমি দূর থেকে দেখে বুঝতে পারতেছো যে ওখানে কি আছে, মানুষজন আছে, বা একটা কি প্রাণ শক্তি তোমার আলাদা করে যায় বোঝা লাগতেছে না, তুমি দূর থেকে আওয়াজ পাচ্ছ যে হট্টগোল হচ্ছে বা ইয়া হচ্ছে। তো এই যে প্রাণ শক্তি মতবাদ বা প্রাণের যে বিষয়টা, এটা কিন্তু আমরা কোথায় গেলে টের পাই বলতো? বাজারে গেলে টের পাই। তো বাজার দিয়ে মনে রাখবা ভাইয়া বার্জেলিয়াস। বাজার দিয়ে কি মনে রাখবা ভাইয়া? বার্জেলিয়াস। ঠিক আছে, তাহলে বার্জেলিয়াস কি দিছে? প্রাণ শক্তি মতবাদ যে বিষয়টা আছে এটা দিছে বার্জেলিয়াস। আর জৈব রসায়নের জনক কাকে বলা হবে? জৈব রসায়নের জনক বললে কি হবে? ফ্রেডেরিক উহলার। ঠিক আছে, ফ্রেডেরিক উহলারকে বলা হয় কি জৈব রসায়নের জনক। ফ্রেডেরিক উহলারকে কি বলা হয়? জৈব রসায়নের জনক। এরপর দেখো, এই জৈব রসায়ন বা এই যে জৈব যৌগ যারা আছে, এই জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কয়টা বলো তো? জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কয়টা? একটু কমেন্ট করে জানাও তো যে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কয়টা। একটু কমেন্ট করে জানাও যে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কয়টা, একটু কমেন্ট করে জানাও যে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কয়টা। মানে জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক, বুঝছো? তোমার যেখানে অজৈব যৌগের সংখ্যা মাত্র অল্প কিছু, সেখানে জৈব যৌগের সংখ্যা প্রায় লক্ষ লক্ষ। ঠিক আছে, জৈব যৌগের সংখ্যা লক্ষ লক্ষ। তো এই যে জৈব যৌগের সংখ্যা যে এত, এটার পিছনে কারণটা কি বলতো? জৈব যৌগের সংখ্যা এত হওয়ার পিছনে কারণটা কি? জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি? তো মনে রাখবা তিনটা। সেই তিনটা কি কি? সেই তিনটা কি কি ভাইয়া? সেই তিনটা মনে রাখার ট্রিক্স হচ্ছে ভাইয়া, মনে রাখবা পক্স। ঠিক আছে, পক্স। সবাই কমেন্ট করো কি ভাইয়া? পক্স। পক্স কমেন্ট করো। পক্স হয় না? পক্স কেন ভাইয়া? প ফর পলিমারকরণ, ক ফর ক্যাটেনেশন, আর স ফর সমানুতা। ঠিক আছে, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি? পক্স। ঠিক আছে, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি? পক্স। প ফর পলিমারকরণ, ক ফর ভাইয়া ক্যাটেনেশন, আর স ফর কি ভাইয়া? সমানুতা। এই তিনটা কারণে কি হয়? জৈব যৌগের প্রাচুর্যতা হয়। জৈব যৌগ যে এত হওয়ার পেছনে কারণ কি? মেইনলি পক্স। মনে রাখবা পলিমারকরণ, ক ফর ক্যাটেনেশন, আর স ফর কি ভাইয়া? স ফর সমানুতা। তাহলে পলিমারকরণ, ক্যাটেনেশন আর সমানুতার কারণে কি হয়? জৈব যৌগের প্রাচুর্যতার কারণ হচ্ছে এই পক্স। ঠিক আছে, মহুয়া সুলতানা কমেন্ট করছে পক্স। ঠিক আছে, পলিমারকরণ, ক্যাটেনেশন আর কি স ফর সমানুতা। ওকে, এরপর আসি আমরা দেখি জৈব যৌগকে আসলে কয় ভাগে ভাগ করা যায়। এই জৈব যৌগকে ভাগ করা যায় কয় ভাগে? এই জৈব যৌগ যেটা আছে, জৈব যৌগকে টোটালি দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা কি অ্যারোমেটিক। ঠিক আছে, বা তোমার হচ্ছে কি বদ্ধ শিকল। অ্যারোমেটিক মানে কি? বদ্ধ শিকল। আচ্ছা, তো দেখো এরপরে, তো অ্যালিফেটিক মানে হচ্ছে মুক্ত শিকল, আর অ্যারোমেটিক মানে কি? বদ্ধ শিকল। এটা আমরা সবাই জানি। এখন মেইন যে কাহিনীটা সেটা হচ্ছে কি বা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। ঠিক আছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তো সম্পৃক্ত কিভাবে মনে রাখবে ভাইয়া? সম্পৃক্ত কি? যাকে তুমি একেবারে খুব সহজে ভেঙে ফেলতে পারো। ঠিক আছে, সম্পৃক্ত মানে আলাদা করে দিলা। কি করে দিলা? আলাদা করে দিলা। ঠিক আছে, সম্পৃক্ত মানে কি? তুমি আলাদা করে দিলা। ঠিক আছে, সম্পৃক্ত যখন বলবে, সম্পৃক্ত মানে কি ভাইয়া? আলাদা করে দেওয়া। কি? আলাদা করে দেওয়া। সো যাদের মধ্যে মনে করে একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড পর্যন্ত হতে পারে, তো যার মধ্যে একটা বন্ড আছে তারে কি সম্পৃক্ত করা খুব সহজ না? সো সিঙ্গেল বন্ডে আমরা কি বলবো? সম্পৃক্ত। ঠিক আছে, সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে সেটা হবে সম্পৃক্ত। আর ডাবল আর ট্রিপল মানে কি? এখন বন্ডটারও জোর হয়েছে, তাই না? তাহলে ডাবল আর ট্রিপল বন্ড কেমন হবে ভাইয়া? অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত বন্ড কারা? সম্পৃক্ত বন্ড হচ্ছে একটা বন্ড যদি থাকে, আর ডাবল ট্রিপল হয়ে গেলে সেটা সম্পৃক্ত বা আলাদা করা যাবে না, সেটা কি হয়ে যাবে? অসম্পৃক্ত হয়ে যাবে আর কি। এরপর আসি হচ্ছে বদ্ধ শিকল। এখন বদ্ধ শিকল দুই ভাবে হইতে পারে। ঠিক আছে, বদ্ধ শিকল কি হইতে পারে? দুই ভাবে হইতে পারে। কিভাবে ভাইয়া? একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা কি হেটারোসাইক্লিক। একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হেটারোসাইক্লিক। সো তুমি কার্বোসাইক্লিক নামটার মানে কি বুঝতেছো? কার্বোসাইক্লিক নামটার মধ্যেই কিন্তু ওর সবকিছু বোঝা যাচ্ছে। ঠিক আছে, কেমন বোঝা যাচ্ছে? যে একটা একটা সাইক্লিক মানে কি? একটা একটা সাইকেল হবে। আর কার্বো মানে কি? এখানে শুধু কার্বনই থাকবে। ঠিক আছে, কার্বন আর হাইড্রোজেন বাদে ভাইয়া কেউ থাকবে না। তাহলে কার্বোসাইক্লিকে কার্বন এবং হাইড্রোজেন বাদে কেউ থাকবে না। দেখো, কার্বন আর হাইড্রোজেন শুধু, কার্বন আর হাইড্রোজেন শুধু। আর একটা কি?
হেটারোসাইক্লিক, এটাও সাইক্লিক বাট এটা কি হেটারো, এখানে কার্বন হাইড্রোজেন বাদেও অন্য কেউ থাকবে, যেমন এখানে কি আছে অক্সিজেন, এখানে কি আছে নাইট্রোজেন। তাহলে ভাই কি বুঝলাম, কার্বোসাইক্লিক মানে এখানে কার্বন আর হাইড্রোজেন বাদে আর কেউ থাকবে না, আর যখন হেটারো আসবে তখন কার্বন হাইড্রোজেন বাদে অন্য কিছু একটা থাকতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কার্বো এবং হেটারোর কাহিনীটা বুঝলাম। এখন এই কার্বোসাইক্লিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি অ্যালিসাইক্লিক আর একটা কি ভাই অ্যারোমেটিক, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা কি অ্যারোমেটিক। এটাও কি অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক, বাট এখানে কি এটা শুধু অ্যালিসাইক্লিক শুধু অ্যারোমেটিক, আর এটা যেহেতু হেটারো দিয়ে আসছে এই জন্য এটার নাম হবে কি হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। ঠিক আছে, সো ভাই কোশ্চেন আসবে কি পরীক্ষায়, কোশ্চেন আসবে হচ্ছে উদাহরণ থেকে। কোথা থেকে আসবে, উদাহরণ থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন আসবে কোথা থেকে ভাইয়া, তোমার আসবে হচ্ছে কোশ্চেন কোথা থেকে আসবে, কোশ্চেন আসবে হচ্ছে এটার এক্সাম্পল থেকে। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, একটু কমেন্ট করে জানাও তো যে সিগমা এবং পাইয়ের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, এটা একটু কমেন্ট করে জানাতে থাকো। আচ্ছা তো দেখো ভাইয়া অ্যালিসাইক্লিক আর একটা কি বললাম অ্যারোমেটিক, তো এরা তো কি হবে কার্বন আর হাইড্রোজেন বাদে আর কেউ কি হবে, হবে না। সো এই যে অ্যালিসাইক্লিকটা হবে এটা কি হবে সাইক্লোপ্রোপেন, মানে এটা হচ্ছে কি একটা প্রোপেনের সাইকেল। ঠিক আছে, আর এইটা যেটা আছে এটা কি একটা অ্যারোমেটিক রিং ফলো করবে, ওই যে হাকেল নীতি ছিল না, হাকেল নীতি ফলো করবে। ঠিক আছে, সো হাকেল নীতি তো অবশ্যই ফলো করবে, তো এটাও হাকেল নীতি ফলো করবে, এই পিরিডিন যেটা আছে এটাও হাকেল নীতি ফলো করবে, বাট পার্থক্যটা মেইনলি কি, পার্থক্যটা হচ্ছে এটাও অ্যারোমেটিক এটাও অ্যারোমেটিক, বাট এটা হচ্ছে কার্বোসাইক্লিকের মধ্যে পড়ছে যেহেতু এটা কার্বন আর হাইড্রোজেনের, আর এখানে যেহেতু কার্বন হাইড্রোজেন বাদে অন্য একটা আছে তাহলে এটা হবে হেটারো অ্যারোমেটিক। কি হবে, হেটারো অ্যারোমেটিক। ঠিক আছে, তাহলে বেনজিন হচ্ছে অ্যারোমেটিকের উদাহরণ আর পিরিডিন হচ্ছে কি হেটারো অ্যারোমেটিকের উদাহরণ। তারপর দেখো এই দুইটা আসি, একটা হচ্ছে কি অ্যালিসাইক্লিক আর একটা কি হেটারো অ্যালিসাইক্লিক। সো এটা দেখো বদ্ধ শিকল যেহেতু হবে, বাট এটা কোনো বেনজিন রিং কোনো ফলো করবে না, এই জন্য এটা কি অ্যালিসাইক্লিক, এটাও কোনো বেনজিন রিং ফলো করবে না, এটাও অ্যালিসাইক্লিক, বাট এই অ্যালিসাইক্লিকে শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, বাট এই অ্যালিসাইক্লিকে কার্বন হাইড্রোজেন বাদেও যেহেতু অক্সিজেন আছে তাহলে এটা কি হবে হেটারো আসবে, আর যেহেতু এটা একটা সাইক্লিক এই জন্য সাইক্লিক কথাটা আসবে, তাহলে এটা হবে কি ভাইয়া হেটারো সাইক্লিক। এক্সাম্পলটা খুবই খুবই লাগবে, সবাই একটু কমেন্ট করো ইথিলিন অক্সাইড। ঠিক আছে, এই এক্সাম্পলটা আসে হেটারো অ্যালিসাইক্লিকের এক্সাম্পল কি, সো সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে জানাও যে হেটারো অ্যালিসাইক্লিক। আচ্ছা, তো সবাই এরপরে যেটা কমেন্ট করবা সিগমা বন্ধন বলছো, সো মনে রাখবা সিগমা বন্ধন এটা মনে রাখবা হচ্ছে কি, সো এটা মনে রাখবো হচ্ছে তিনটা স। ঠিক আছে, স স স, সবাই কমেন্ট করো তিনটা স। ঠিক আছে, তিনটা স কেন কমেন্ট করবো ভাই, তিনটা স। ঠিক আছে, তিনটা স কেন, তিনটা স কেন কমেন্ট করবো, স স স তিনটা স। ঠিক আছে, সিগমা বন্ধন স ফর কি সিগমা বন্ধন, সতে সিগমা বন্ধন, সতে কি সতে শক্তিশালী, সিগমা বন্ধন কেমন বন্ধন, শক্তিশালী বন্ধন, সিগমা বন্ধন কি শক্তিশালী বন্ধন, এবং সিগমা বন্ধন কেমন হয় ভাইয়া সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে হয়, কেমন হয় সামনাসামনি। তাহলে সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন, সিগমা বন্ধন সামনাসামনি হয়, সিগমা বন্ধন কি হয় ভাইয়া তোমার হচ্ছে একেবারে সামনাসামনি হয়, তাহলে সিগমা বন্ধন সিঙ্গেল, সিগমা তারপরে কি হয় সামনাসামনি হয়, আর সিগমা বন্ধন কি হয় সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন। ঠিক আছে, তিনটা স দিয়ে মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা এরপর আসি ভাইয়া অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, এই আজকে যে ক্লাসের স্লাইডটা যারা পেইড ব্যাচের আছো তারা তো পেয়ে যাবাই, বাট যারা পেইড ব্যাচের নাই তোমরা যদি এই স্লাইডটা পেতে চাও তাহলে কি করবা, আজকে ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবা, এবং এই শেয়ার করার পরে স্ক্রিনশটটা আমাদের পেজে দিলে ইনশাআল্লাহ তোমাকে এই স্লাইডটা প্রোভাইড করা হবে। ওকে, আর তোমরা যারা পেইড ব্যাচের আছো তারা বলতেছো ভাই কেন এটা ফ্রি দেওয়া হচ্ছে বা এরকম যদি কিছু অভিযোগ থাকে, সো আজকের ক্লাসটা ফ্রি, জৈব রসায়নে কিন্তু আরো একটা ক্লাস নেওয়া হবে, সো সেই ক্লাসটা কিন্তু পেইডে হবে আর কি। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, আজকে আমরা জৈব রসায়নের অর্ধেক পড়বো বা মেইন কিছু জিনিস পড়বো, বাট মেইন যে সকল জিনিস আরো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কিন্তু আমরা পেইড ব্যাচে পড়ানো হবে। সো যারা ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আর সময় বেশি নাই, এই সময়টা কাজে লাগাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি। আজকে তো দেখতেই পারছো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করছে প্রায় 86,000-এর মতো। ঠিক আছে, সো মানে ইয়াতে ডিতে 86,000-এর মতো অ্যাপ্লাই করছে আর কি। সো সিট মাত্র কিন্তু 310টা, তো একটা সিটের জন্য কয়জন বলো তো, একটা সিটের জন্য লড়াই করতেছে প্রায় দেখলাম 280 জনের মতো লড়াই করতেছে আর কি, আমাদের সময় ছিল 250-এর মতো আর কি, সো এখন আরো বেশি টাফ হয়ে গেছে, 280 হয়ে গেছে। সো বুঝতেই পারতেছো যে কতটা কম্পিটিশন আর কি। ঠিক আছে, হয়তো বা এর থেকে মানে এতজন লড়াই করবে না, কারণ অনেকে এক্সাম দেবে, অনেকে জাস্ট ঘুরতে আসবে বা ইয়া করতে আসবে এরকম, তারপরও অ্যাটলিস্ট
250 বা 220-30টা এমনি ফাইট করবে, তাই না? সো স্বাভাবিকভাবে এক্ষেত্রে তোমাকে আমি যে একটা কথা বলবো, এই জিনিসটা মাথায় রাখবো সবসময়, সেটা হচ্ছে কত এক্সাম দিচ্ছে বা পার্সেন্টেজ হার কত, এটা কোনো ম্যাটার না, তুমি চিন্তা করবা মার্কের দিকে, বুঝছো? আমি সবসময় এই কথাটা আমার স্টুডেন্টদের বলি, সেটা হচ্ছে তুমি চিন্তা করবা সবসময় মার্কের দিকে, বুঝছো? তোমার 80-তে কত পেলে তুমি চান্স পাবা, বুঝছো? 80-তে কত পেলে চান্স পাবা, এটা তুমি মাথায় রাখবা। সো আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমার ক্ষেত্রে আমার হচ্ছে 100-র মধ্যে আমি যদি বলি, 100-তে আমার টোটাল মার্ক ছিল হচ্ছে কত, 77.6 ছিল আর কি, 77.6 নাম্বারটা এখনো মনে আছে। এই 77.6 পেয়ে আমার পজিশন ছিল হচ্ছে কত, 32তম, ঠিক আছে, 32। আচ্ছা, সো 32তম ছিল আর কি। সো এটা হচ্ছে কত, 100-র মধ্যে 77.6। সো তুমি যদি আমি মানে ভালো বা এমনি পছন্দের মতো সাবজেক্ট পেতে চাও, তাহলে চেষ্টা করবা হচ্ছে মার্কসটা 78-এর আশেপাশে রাখার বা 78 প্লাস মাইনাস রাখার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? 78 প্লাস মাইনাস বা 80-র আশেপাশে রাখলে তুমি একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবে আর কি। আর যদি তোমার মনে হয় কাট মার্কস বা ইয়া চিন্তা করো, তাহলে তুমি 65 প্লাস মাইনাসেও কি হয়ে যাবে, চান্স হয়ে যাবে আর কি, 65 প্লাস মাইনাসেও হয়ে যাবে, বা 70 বা 65 এরকম, মানে কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোশ্চেন যদি হার্ড হয় বা ইজি হয়। সো 65 থেকে 70-এর মধ্যে থাকলে কাটা মার্কস এরকম আর কি ডিফারেন্স করে আর কি। আপনার জিপিএ থেকে কত ছিল? আমার জিপিএ সহই এই যে 77.6 ছিল, ঠিক আছে? জিপিএ সহ 100-র মধ্যে 77.6 ছিল আর কি, বুঝতে পারছো? কত পেলে পসিবল, আচ্ছা শোনো, চান্স পাওয়া না কখনো চিন্তা করবো না যে ভাই কত পেলে চান্স পাবো, এটা কখনো চিন্তা করবো না, চিন্তা করবো আমি কিভাবে টপ 10 বা টপ 20-র মধ্যে থাকার চেষ্টা করবো, এরকম মাইন্ডসেট রাখবা, ঠিক আছে? তুমি যদি চিন্তাই করো যে আমি কিভাবে চান্স পাবো বা কিভাবে কাটমার্কস কত, এইটা যখন মাথায় ঢুকাবা, তাহলে চান্সই পাবা না, বুঝছো? আচ্ছা, তো দেখো একটা জিনিস, যে তুমি যদি চাঁদে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমার কিন্তু, তুমি যদি ড্রিমই রাখো যে আমি তারায় যাব বা ইয়াতে যাব, তাহলে কিন্তু তুমি চাঁদে কখনোই পৌঁছাতে পারবে না, ঠিক আছে? তো তোমাকে আগে লক্ষ্য বড় রাখতে হবে, কি চাঁদে যাওয়ার টার্গেট ফিক্স রাখতে হবে বা একটা বড় ড্রিম ফিক্স রাখতে হবে। যদি চাঁদে নাও যেতে পারো, তাহলে অ্যাটলিস্ট তারা বা নক্ষত্রে কিছুতে একটা যেতে পারবে। আবার তুমি যদি লক্ষ্যই রাখো যে তারা বা নক্ষত্রে তো যাবা, তাহলে আলটিমেটলি কিন্তু কোথাও যাইতে পারবা না, ওকে? সো সব সময় চেষ্টা করবা ড্রিমটা বড় রাখার, নিজের উপর বিশ্বাস রাখার আর কি, ঠিক আছে? জিপিএ 9 নিয়ে কি চান্স পাওয়া যাবে? আরে তোমার জিপিএ 9-এর কারণে কয় মার্কস কাটা যাচ্ছে, 1 মার্কস বা 2 মার্কস কাটা যাবে হাইয়েস্ট। সেই 2 মার্কস তুমি একটু ভালো মতো, আর ওরা 5 ঘন্টা পড়লে তুমি 10 ঘন্টা পড়ে এই জিপিএর মার্কসটা কমপ্লিট করে ফেলো না, হয়ে যাবে তো, ঠিক আছে? জিপিএ ছাড়া কততে হয়, জিপিএ ছাড়া কততে হয়, এখন 80-র মধ্যে তুমি হচ্ছে 60 রাখো, 80-র মধ্যে 60 প্লাস রাখো বা 65 রাখো, 60 থেকে 65 রাখো, ইনশাল্লাহ ভালো একটা ডিপার্টমেন্টে চান্স হয়ে যাবে আর কি, ওকে? এখন আরো কম্পিটিশন বাড়তেছে আর কি, আমাদের সময় যেটা ছিল, আমরা 2020 সালে দিয়ে আসছি, তখন এত প্ল্যাটফর্ম বা এত কিছু ছিল না, আমরা বাট এখন অনেক ছেলেপেলে অনেক কম্পিটিশন করতেছে, অনেক জানতেছে বা অনেক কিছু করতেছে। সো কোশ্চেন দেখা যায় যে কাট মার্কসটা অনেক ভ্যারি করে আর কি, এখন অনেক হাই হয়ে যায় আর কি। সো প্রিপারেশনটা নিতে হবে তোমার ভালো মতো আর কি। যদি ভালো মতো একটা প্রিপারেশন নেয় এবং গাইডলাইনগুলো যদি ভালো মতো ফলো করো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে অসম্ভব কিছু না। তোমারই মতো অনেক স্টুডেন্ট চান্স পাবে, আজকে যারা ক্লাস করতেছে এর মধ্যে থেকে অনেকেই চান্স পাবে। সো নিজের উপর বিশ্বাস রাখো, বুঝছো? নিজের উপর যদি বিশ্বাস রাখতে পারো, ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার হয়ে যাবে আর কি। তো নিজের উপর বিশ্বাস রাখো, এই সময়টা এনাফ, যদি তুমি ভালো মতো গাইডলাইন ফলো করো। আর একটা বিষয় বলি, যে কোন জিনিসটা পড়বো এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন জিনিসগুলো পড়বো না, কোন জিনিসগুলো বাদ দিব, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সব পড়তে যাও না, এই শেষ সময় 10-15 দিনের মতো আছে, সব পড়তে যায় আলটিমেটলি সব পেঁচায় ফেলবা। যেগুলো আসবে, যেগুলো আসার মতো, সেগুলাই খালি বারবার পড়ো, এগুলাই আসবে, বুঝছো ভাইয়া? তুমি বেশি প্যানিক হইতে যায়, পরে পারা জিনিসই ভুল করে যাবা, পরে চান্সটা মিস করবা। তো যেটা বললাম, যে যেগুলো আসবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো তুমি বাদ দিবা, ঠিক আছে? যেগুলো বাদ দাও, যেগুলো আসবে না কখনো, সেগুলো পড়ে মাথায় প্রেশার দিও না শুধু শুধু। সো এই কাজগুলো কিন্তু আমরা আমাদের আজকে ক্লাসে নিব, তারপর পেইড ব্যাচে যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু আমরা এগুলাই পড়াচ্ছি, যেগুলো আসবে। সব পড়তে যাও না, সব পড়লে চান্স মিস হবে আর কি, ঠিক আছে? তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই ভাই, দ্রুত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছুই হবে, ওকে? সো এবার আসে একটু পড়াশোনা, আসে অনেক কথা হইলো, যেহেতু আজকে একটা ইয়া দিয়ে দিচ্ছে যে কত অ্যাপ্লিকেশন করছে, এটা দেখতেছিলাম আর কি। সো অনেক বেশি অ্যাপ্লিকেশন করছে এবছর। আচ্ছা, তো দেখি ভাই এখন কোন কোশ্চেন ব্যাংক ফলো করবো ভাই, কোন কোশ্চেন ব্যাংক ফলো করা উচিত একটু বলেন প্লিজ। আচ্ছা, এক্ষেত্রে দেখো বাজারে অনেক কোশ্চেন ব্যাংক আছে আর কি। সো আমি
জয়কলির টিচার হিসেবে আমি বলবো না যে জয়কলি কেন বা এরকম কিছু, আমি নিজে যখন অ্যাডমিশন টাইমে ছিলাম আমি নিজেও জয়কলি পড়ে আসছি আর কি। জয়কলির কোশ্চেন ব্যাংকটা ভালো অনেক, কারণ হচ্ছে আমি একটা কথা বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেট হয়, ঠিক আছে, প্রতিটা শিফটে কোশ্চেন হয় আর কি। সো এই শিফটগুলো কিন্তু তোমার সলভ করা অবশ্যই উচিত। এই শিফটগুলো যদি ভালো মতো সলভ করতে হয় তাহলে কিন্তু এটা কিন্তু অন্যান্য বইয়ে দেখবা, আমি আরো একটা বই নিয়েছিলাম, সেই বইয়ের মাত্র 3 সেট ছিল, বিগত বছরে মাত্র 3 সেট কোশ্চেন ছিল। 3 সেট কোশ্চেন আমার কি হবে, আমার তো সব কোশ্চেন, আমি কোশ্চেনের একটা প্যাটার্ন বুঝবো, তাই না? এই জন্য তুমি জয়কলি কোশ্চেন ব্যাংকটা কিনতে পারো। আর যদি চ্যাপ্টার ওয়াইজ লাগে, চ্যাপ্টার ওয়াইজের ক্ষেত্রে তুমি বিজিতা যদি তোমার কাছে থাকে, বিজিতাতে দেখবা চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেওয়া আছে, ওকে। সো চ্যাপ্টার ওয়াইজ ওইখান থেকেও পড়তে পারবা, সো প্যারা নাই, ওকে। আচ্ছা ঠিক আছে, রুটিনে অ্যাড করে দিব ভাইয়া ইনশাল্লাহ। একটু ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য আর কি একটু প্রেশারে আছি। সো ইনশাল্লাহ অ্যাড করে দিব, প্যারা নেই। এই সামনের 15টা দিন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ইনশাল্লাহ আমরা এটা নিয়ে অনেক কনসার্ন। সো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সো চলো ভাই এখন একটু পড়াশোনা শুরু করি। আচ্ছা, তো তার আগে একটু বলো তো যে আমি তোমাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে সাইক্লোপেন্টেন এটা কেমন যৌগ বলো তো? সাইক্লোপেন্টেন এটা কেমন যৌগ একটু কমেন্ট করে জানাও তো, দেখি কেমন কি মনে আছে। সাইক্লোপেন্টেন কেমন যৌগ একটু কমেন্ট করে জানাও। সাইক্লোপেন্টেন কেমন যৌগ একটু কমেন্ট করে জানাও তো। সাইক্লোপেন্টেনটা কেমন যৌগ একটু কমেন্ট করে জানাও। দেখি একটু আগে যেগুলো পড়লাম, সাইক্লোপেন্টেনটা কেমন যৌগ একটু কমেন্ট করে জানাও। দেখি কে আগে উত্তর দিতে পারো, দেখি কে আগে উত্তর দাও। সাইক্লোপেন্টেন কেমন যৌগ এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। দেখি তোমরা কে কি উত্তর দিলাম। আচ্ছা, তো দেখো সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেপটেন যাই বলুক না কেন, এরা কি হবে সব বলো তো? অ্যালিসাইক্লিক হবে, সব কি হবে? অ্যালিসাইক্লিক। সাইক্লো কথাটা থাকলেই দেখো, এই যে এখানে যেসব এক্সাম্পল আছে, কোনো জায়গায় কি সাইক্লো আছে? কোনো জায়গায় সাইক্লো নাই। সো সাইক্লো পাইলেই, সাইক্লো মানে কি? সাইকেল, ঠিক আছে? তাহলে কোন সাইকেল হবে? অ্যালিসাইক্লিক হবে, ঠিক আছে, অ্যালিসাইক্লিক। আর অ্যারোমেটিক হওয়ার চান্স নাই। হেটারো অ্যালিসাইক্লিক হওয়ার চান্স আছে? প্রোপেনের মধ্যে তো খালি কার্বন আর হাইড্রোজেন, তাইলে হেটারো হওয়ারও চান্স নাই, তাহলে বোঝাই যাচ্ছে যে সাইক্লো অ্যালিসাইক্লিক যৌগ আর কি, শেষ। আচ্ছা, এরপর দেখি ভাই এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, ঠিক আছে? তো দেখো অ্যালকেনে কয়টা বন্ড আছে? একটা। অ্যালকিনে কয়টা? দুইটা। অ্যালকাইনে কয়টা ভাই? তিনটা, ঠিক আছে? তো মনে রাখবা সংকরান কি কি হইতে পারে ভাই? খুবই সহজ, sp, sp2, sp3, এই তিনটা হইতে পারে, ঠিক আছে? কার কোনটা এটা কিভাবে মনে রাখবা? তো ভাইয়া মনে রাখবা sp, এখানে p কত আছে? 1, p কত আছে? 2, p কত আছে বলো তো ভাইয়া? 3 আছে। তো মনে রাখবা একের ক্ষেত্রে 3, তিনের ক্ষেত্রে কি ভাইয়া? 1, একের ক্ষেত্রে 3, তিনের ক্ষেত্রে 1, মানে উল্টা। তাহলে sp1 এর ক্ষেত্রে এখানে সংকরানটা তাহলে কি হবে ভাইয়া? sp1 সংকরান তাহলে কার হবে? এক বন্ডের হবে নাকি 3 বন্ডের হবে? যেহেতু এটা p1 আছে তাহলে এটা কার ক্ষেত্রে হবে ভাইয়া? 3 বন্ডের ক্ষেত্রে হবে, মানে অ্যালকাইনের ক্ষেত্রে হবে কি? sp সংকরায়ন। আর এটা যেহেতু 3 আছে তার মানে এটা কার ক্ষেত্রে হবে? বা 3 এর ক্ষেত্রে হবে নাকি একের ক্ষেত্রে হবে? একের ক্ষেত্রে হবে, তার মানে অ্যালকেনের ক্ষেত্রে হবে। তাইলে মাঝখানে বাদ থাকলো কি? 2, 2 এর ক্ষেত্রে 2 হবে, ঠিক আছে? 2 এর ক্ষেত্রে কি হবে? 2, 1 2 3, এখানে কি হবে? 3 2 1, ঠিক আছে? এখানে 1 2 3, এখানে কি হবে ভাইয়া? 3 2 1, বুঝতে পারছো? তো সবাই একটু বলো তো যে sp কা সংকরণ কার ক্ষেত্রে হয়? অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন? sp মানে p পাওয়ার 1 আছে, তাহলে বলো অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন কার ক্ষেত্রে হবে বলো? তাহলে কার ক্ষেত্রে হবে একটু কমেন্ট করে জানাও যে এটা তাহলে কার ক্ষেত্রে হবে? কেবল যেটা পড়লাম ম্যাট্রিক্সটা অনুযায়ী তাহলে কার ক্ষেত্রে হবে? একের ক্ষেত্রে 3, তিনের ক্ষেত্রে 1, তাহলে বলো এটা কার ক্ষেত্রে হবে? এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। এখন দেখো ভাইয়া কোন কত ডিগ্রি হবে, কোন কত ডিগ্রি হবে? তো দেখো sp, s1 p1, মানে এখানে কত আছে? 2 আছে, তুমি 360 কে জাস্ট 2 দ্বারা ভাগ করে দিবা। 360 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া? 180 আসে। তাহলে অ্যালকাইনে কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। অ্যালকাইনে কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তোমাকে যদি অ্যালকাইন না বলে যদি বলে প্রোপাইন, প্রোপাইনের কোণ কত ডিগ্রি ভাইয়া? 180 ডিগ্রি। প্রোপাইনের কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এরপর আসি হচ্ছে অ্যালকিন। অ্যালকিনে কি সংকরণ? sp2 সংকরণ, মানে একটা s দুইটা p, তার মানে কত? 3। তুমি যদি 3 কে 360 দ্বারা ভাগ করো তাহলে কত আসে? 360 কে 3 দ্বারা ভাগ করো, কত আসে? এটাকে 360 কে কত দ্বারা ভাগ করছিলাম? 2 দ্বারা, ঠিক আছে? এখানে 360 কে কত দ্বারা ভাগ করব? এখানে 360 কে যেহেতু s1 p2 মানে 3, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত আসে? 120 ডিগ্রি আসে, বুঝতে পারছো?
এরপরে আসি ভাইয়া অ্যালকেনের ক্ষেত্রে। অ্যালকেনের ক্ষেত্রে কি sp3 মানে একটা s তিনটা p, তার মানে কত 4, ঠিক আছে। 4 হলে তুমি 360 কে আবার কত দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করবা। সো 4 দ্বারা যদি ভাগ করো কত আসে, 90 আসে। কত আসে ভাইয়া, 90 আসে। সো তুমি 90 না লিখে তুমি একটু 09 লিখবা, ঠিক আছে। কি লিখবা, 09, আর সামনে একটা 1 বসায় দিবা। সবাই একটু কমেন্ট করো 109। 90 হওয়ার কথা ছিল, বাট সেটা না হয় কি হবে 09 হবে, আর সামনে একটা 1 বসায় দিবা। 109 ডিগ্রি, ঠিক আছে। কত ডিগ্রি ভাইয়া, 109 ডিগ্রি। কার কোণ, অ্যালকেনের কোণ কত, 109 ডিগ্রি। সবাই একটু কমেন্ট করো 109 ডিগ্রি। সবাই একটু কমেন্ট করো ভাই 109 ডিগ্রি। ওকে, 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি আর কি। আচ্ছা, এখন আসি ভাই আকৃতি কেমন হবে। তো দেখো sp মানে এখানে কয়টা, এখানে হচ্ছে মাত্র দুইটা, এখানে শঙ্কর অরবিটাল কয়টা, দুইটা sp। তো দুইটা ক্ষেত্রে তোমরা সরলরেখা আঁকতে গেলে ভাই কয়টা বিন্দু লাগে, সরলরেখা আঁকতে গেলে ভাই দুইটা বিন্দু লাগে। এই জন্য এটার আকৃতি কেমন হবে, সরলরৈখিক। যেহেতু এখানে দুইটা অরবিটাল অ্যাড হইছে, সরলরেখাতেও দুইটা বিন্দু লাগে, তাহলে কেমন হবে, সরলরৈখিক হবে। এখানে কয়টা আছে, তিনটা আছে, s1 p2, তার মানে 3। তারপর হচ্ছে ত্রিভুজ আঁকতে গেলে কয়টা বিন্দু লাগে ভাইয়া, তিনটা বিন্দু লাগে। তাহলে কি হবে, সমতলীয় ত্রিকোণাকার, ঠিক আছে, সমতলীয় ত্রিকোণাকার। এরপরে দেখো এখানে কত আছে, 4 আছে। 4 মানে কি হবে ভাইয়া, চতুষ্ফলকীয় হবে, ঠিক আছে। 4 মানে কি হবে, চতুষ্ফলকীয় হবে, ঠিক আছে। খুবই সহজ। আচ্ছা, তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? একটু কমেন্ট করো তো যে হ্যাঁ ভাই এটা বুঝতে পারছিলে, একটু ক্লিয়ার কমেন্ট করো, দেখি তোমাদের রেসপন্স, দেখি যে এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো সবাই একটু কমেন্ট করো যে ভাই ক্লিয়ার। আচ্ছা, একজন ওকে, ক্লিয়ার। এই পর্যন্ত যদি সবাই বুঝতে পেরে থাকো তাহলে একটু সবাই কমেন্ট করে জানাও যে ভাই ক্লিয়ার। ওকে, বুঝতে পারছো। আচ্ছা, এরপর আসি ভাইয়া হচ্ছে কোণের মানে তোমার বন্ধনের মানের দিকে, ঠিক আছে। সো দেখো বন্ধনের মানের ক্ষেত্রে মনে রাখবা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ঠিক আছে। তো অ্যালকেনের ক্ষেত্রে বন্ধনের মান হচ্ছে, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই সব, একটু ক্লিয়ার করে দিই তারপরে পড়াই। আচ্ছা, তো দেখো এরপরে আসি হচ্ছে আমাদের বন্ধনের কোণের ক্ষেত্রে। তো বন্ধন কোণ মনে রাখবা অ্যালকেনের ক্ষেত্রে হবে 154। কত ভাই, এটা একটু কমেন্ট করো, 154। অ্যালকেনের ক্ষেত্রে কত, 154। অ্যালকিনের ক্ষেত্রে কত ভাইয়া, 134। অ্যালকেনের ক্ষেত্রে 154, অ্যালকিনের ক্ষেত্রে 134। তাহলে ভাই অ্যালকাইনের ক্ষেত্রে কত, 154 আর 134 এর মধ্যে ডিফারেন্স কত, 20 ডিফারেন্স। কত ডিফারেন্স, 20 ডিফারেন্স। তাহলে পরেরটা হবে কত ভাইয়া, 120 হবে। কত হবে, 120। তাহলে 154, 134, 120। সবাই একটু কমেন্ট করো তো 154, 134, 120, ঠিক আছে। 154 এবং 134 এর মধ্যে ডিফারেন্স কত ছিল ভাইয়া, 20 ছিল। এজন্য পরেরটা কত হবে, 120 হবে, ঠিক আছে। 154, 134, 120, এই তিনটা মান একটু সবাই কমেন্ট করো, 154, 134, 120। আর জাস্ট সামনে তার আগে একটা পয়েন্ট বসাই দিবা, ঠিক আছে। পয়েন্ট 154, পয়েন্ট 134, পয়েন্ট 120, এটা পারবা আশা করি। আচ্ছা, এরপর দেখো এটা গেল হচ্ছে কি কার্বন কার্বন বন্ধন। এখন যদি বলে ভাইয়া কার্বন হাইড্রোজেন বন্ধন কত, কার্বন হাইড্রোজেন বন্ধন কত, তাহলে মনে রাখবা 0.11, 0.10, আর কত ভাইয়া 0.11, 0.10, মানে এটা হচ্ছে কত, আমি তোমাকে ক্লিয়ার করি, দেখো এটা হচ্ছে 0.110, ঠিক আছে। 0.109 আর 0.106, ঠিক আছে। 0.110, 0.109, 0.100 কি বলতো 6, এই তিনটা মানও মুখস্থ করবে। এটা প্লেস ইম্পর্টেন্ট, বাট মেইন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কার্বন কার্বন বন্ডটা, ঠিক আছে। সো কার্বন হাইড্রোজেন বন্ডও যদি আসে 110, 109, 106, 110, 109, 106। তারপরে সবাই এইটা কমেন্ট করা হলে সবাই একটু কার্বন হাইড্রোজেন বন্ডটাও কমেন্ট করে ফেলবা, তাহলে একবারে মুখস্থ হয়ে যাবে 110, 109, 106, 110, 109, 106। ওকে, এরপর আমরা একটু আগাই। ওই যে সেম জিনিসই আসছে, বাট বেনজিনেরটা মনে রাখবা, বেনজিনেরটা কত আলাদা করে একটু বেনজিনেরটা মনে রাখবা 0.139। কেন ভাইয়া 139, কারণ বেনজিনের শেষে ভাইয়া ন আছে, নতে 9, ঠিক আছে। বেনজিনের শেষে কি আছে ভাইয়া, ন আছে, নতে কি মনে রাখবা ভাইয়া, 9 মনে রাখবা। এই জন্য 139, ঠিক আছে, 139, ঠিক আছে। বেনজিনের ক্ষেত্রে কি হবে ভাইয়া 139, বেনজিনের শেষে কত থাকবে ভাইয়া, 9 থাকবে, কারণ বেনজিনে কি আছে ভাইয়া, ন আছে, নতে 9, ঠিক আছে। বেনজিন কি হবে ভাইয়া 139 হবে, বেনজিন কি হবে 139.139 ন্যানোমিটার, বেনজিনের ন আছে তাই। এরপর ভাইয়া সবাই 1 নাম্বার কোশ্চেনটা দ্রুত অ্যান্সার দিয়ে দাও, এতক্ষণ যা যা পড়লাম এবার সবাই 1 নাম্বার কোশ্চেনটা দ্রুত অ্যান্সার দিয়ে দাও।
সবাই একটু 1 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও তো তাহলে। বেনজিন 9, ঠিক আছে, বেনজিনের 9 আছে, 9 তে 9, বেনজিনের লাস্টে 9 আছে, 9 তে 9, কত 9 ভাইয়া? 139, কত 9 ভাইয়া? 0.139, ঠিক আছে, মাথায় রাখবা 139, 0.139। আচ্ছা, সবাই এরপরে 1 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও দ্রুত। কি বলা হয়েছে? CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2 এর সংকরায়ন কি ধরনের হবে? বাপরে, কি কোশ্চেন বলো তো, এর অ্যান্সার কোনটা হবে? CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2 এদের সংকরায়ন কি হবে? একটু আগে পড়ে আসছি, বলো, পারা উচিত সবার, বলো। ভাইয়া এখানে তো একটা বোনও আছে, তাহলে sp3 হলো না কেন? আমি কি অ্যান্সার এখনো বলছি, তাহলে sp3 কেন হবে? আগেই অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা বলো, এটা অ্যান্সার কোনটা হবে? সবাই তোমাকে কমেন্ট করে জানাও। একের অ্যান্সার গুলো দেখি, সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত। একের অ্যান্সার কোনটা হবে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। একের এ, একের সি, একের বি, আচ্ছা ডি, ডি আসা বাদ আছে, কেউ কি ডি অ্যান্সার দিবা? এ আসছে, বি আসছে, সি আসছে, ঠিক আছে, ডি আসা বাদ আছে। এটা ডিউ এ 22-23 সালে আসা কোশ্চেন, ঠিক আছে, তো এটা যে সবাই প্যাচ লেগে গেছে, সিও আসছে, ডিও আসছে, ডি আসা বাদ আছে, এ আর বি আসছে, ওকে। তো দেখি আমার কি বন্ড আছে, তো দেখো ভাইয়া এখানে ফার্স্টে সিঙ্গেল বন্ড আছে, আমরা জানি সিঙ্গেল বন্ড থাকলে কি সংকরণ হয়? sp3 সংকরণ হয়, ঠিক আছে। আর ডাবল বন্ড থাকলে কি সংকরণ হয় ভাইয়া? sp2 সংকরণ হয়, কি হয়? sp2 সংকরণ হয়, ঠিক আছে। বাট sp3 সংকরণটা কখন, সরি sp সংকরণটা কখন হয় বলো তো? sp সংকরণটা হয় হচ্ছে যখন 3টা বন্ড থাকে। সো ফার্স্ট আমি একটু অপশনের দিকে তাকাই, এখানে sp লেখা আছে, কি লেখা আছে? sp মানে 3টা বন্ড, এখানে কোথাও কি 3টা বন্ড আছে? কোথাও নাই, তাহলে অপশন এ বাদ। অপশন বি তেও sp লেখা আছে, এটা কি হবে? এটাও হবে না। অপশন ডি তেও sp লেখা আছে, এটা কি হবে? এটাও হবে না। তাহলে ভাই অ্যানসার কোনটা হবে? অপশন সি হবে, sp2 ও আছে, sp2 ও আছে, sp3 ও আছে, বাট তাহলে অ্যানসার কোনটা হবে? sp2 টা হবে, ঠিক আছে, কারণ sp, এই অপশনগুলো সব ভুল, sp সংকরণ তো হয়ই না, sp সংকরণ কি হয়ই না, ঠিক আছে। এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন এত কিছু দেখা লাগবে না ভাইয়া, অপশন ভুল আছে, অপশন ভুলগুলো বাদ দিতে হবে, ঠিক আছে। অপশন দেখবা, অপশন টেস্ট করবা, অপশন বাদ, ঠিক আছে, শেষ। আচ্ছা, তো ভাইয়া যারা এখন আমাদের ক্লাসগুলোতে মানে পেইড ব্যাচের ক্লাসে এখনো ভর্তি হওয়া নাই, তারা দ্রুত ভর্তি হয়ে যাও, এরপর থেকে আমরা ফ্রি অফ করে দেওয়া হবে সম্পূর্ণভাবে, সম্পূর্ণ পেইডে ক্লাস নেওয়া হবে। তো যারা ভর্তি হতে চাও এখন দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে, ভর্তির জন্য পেজে মেসেজ দাও, ইনশাল্লাহ ওখানে তোমাকে বাকি প্রসেস বলে দিবে আর কি। আচ্ছা, এরপরে ভাই সবাই 2 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও, যে 2-এর আনসার কোনটা হবে বলো তো? 2-এর আনসারটা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও, যে 2-এর আনসার কোনটা হবে, দেখি এটা কে পারো, 2-এর আনসারটা একটু সবাই কমেন্ট করে আমাকে জানাও, যে 2 নম্বর কোশ্চেনের আনসার কোনটা হবে। কি বলা হয়েছে? যে এই একটা যৌগ দেওয়া আছে, যৌগটাতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কয়টা, মানে সিঙ্গেল বন্ডের সংখ্যা, এবং পাই মানে কি ডাবল বা ট্রিপল বন্ডের সংখ্যা তোমাকে আস্ক করা হয়েছে। তাহলে সবাই একটু 2 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও তো, যে 2-এর আনসার কোনটা হবে, একটু আমাকে কমেন্ট করে জানাও। 2 নম্বর কোশ্চেনের আনসারটা একটু আমাকে কমেন্ট করে জানাও, যে 2-এর আনসার কোনটা হবে। 2 নম্বর কোশ্চেনের আনসারটা কোনটা হবে, একটু আমাকে কমেন্ট করে জানাও। 2-এর ডিও আসছে, 2-এর সিও আসছে, আচ্ছা আচ্ছা, ডি আসছে, সি আসছে, আচ্ছা। তো দেখো ভাইয়া, সিগমা বন্ধন বের করার ফর্মুলা হচ্ছে যে তুমি টোটাল কাউন্ট করবে, যে টোটাল এখানে 1 বিয়োগ করে দিবা, ঠিক আছে,
টোটাল পরমাণুতে কি করবা ভাইয়া, এক বিয়োগ করে দিবা। যেমন দেখো এখানে কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর দুই কত, আটটা, নয়টা, 10টা, 11টা। টোটাল কয়টা পরমাণু আছে? 11টা পরমাণু আছে। তাহলে সিগমা বন্ধন ভাইয়া 11, 10টা সিগমা বন্ধন। সিগমা বন্ধনটা কয়টা হবে? 10টা সিগমা বন্ধন হবে। এটা আমি বুঝলাম। এখন অপশন 10 কোথায় কোথায় আছে? এখানেও 10 আছে, এখানেও 10 আছে। তাহলে আনসার হবে কি, হয় সি নাইলে ডি। তো সিগমা বন্ধন বের করার জন্য শর্টকাট আছে, বাট পাই বন্ধন বের করার জন্য তোমার স্ট্রাকচারটা জানতে হবে। সো এখানে তোমাকে দেখা যাচ্ছে কি একটা পাই বন্ধন আছে, এটা দেখে তুমি ধাপ করে দাগাই দিবা অ্যান্সার সি। ঠিক আছে, ধাপ করে দাগাই দিবা কি ভাইয়া, সি। বাট এই যে সিএইচও, সিএইচওর মধ্যে যে ডাবল বন্ড আছে নাকি নাই এটাও তোমাকে জানতে হবে। সিএইচওর মধ্যে যদি সি কে ভাঙো, এই যে সিএইচও, ঠিক আছে, ভাঙলে এভাবে আসবে আর কি। সো এখানেও কিন্তু একটা পাই বন্ড আছে। তার মানে আমরা সিগমা বন্ধনের সংখ্যা পেলাম কয়টা ভাইয়া? সিগমা বন্ধনের সংখ্যা পেলাম 10টা। আর পাই বন্ড কোথায় আছে? একটা দেখা যাচ্ছে, আর একটা আছে সিএইচওর মধ্যে। তাইলে কত হবে ভাইয়া? 10,2, 10,2। তাহলে যারা ডি অ্যান্সার দিছিলা তাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, এরপর 3 নাম্বার কোশ্চেনটা সবাই অ্যান্সার দিয়ে দাও। HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন তোমাকে আস্ক করা হয়েছে। HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে? এরপর সবাই 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন তোমাকে আস্ক করা হয়েছে। HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশনটা আস্ক করা হয়েছে, এটা অ্যান্সার দিয়ে দাও সবাই। 3 নাম্বার কোশ্চেন আনসার দাও। 3 এর আনসার বি, 3 এর আনসার সি। নেহা কমেন্ট করছে, শাহরিয়ার কমেন্ট করছে, বাকিরাও দ্রুত কমেন্ট করো তো যে 3 এর আনসার কোনটা হবে। 3 এর আনসার বি আসতেছে, 3 এর আনসার সি আসতেছে। কার্বনের হাইব্রিডাইজেশন তোমাকে আস্ক করা হয়েছে। একটু আগে মাত্রই দেখা আসলাম যে HCH এর মধ্যে বন্ধনটা কেমন থাকবে। এই যে H, মনে করো কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তো কার্বনের দুই পাশে দুইটা হাইড্রোজেন থাকবে আর এই পাশে হাইড্রোজেন থাকবে। HCHO গঠন, ঠিক আছে, HCHO হয়ে গেছে। হাইড্রোজেনেরও চারটা, একটা হাত পূরণ হয়েছে, কার্বনেরও চারটা হাত পূরণ হয়েছে, অক্সিজেন ডাবল বন্ড পূরণ হয়েছে। এই স্ট্রাকচার জানতে হবে। তো এখানে কি বন্ধন আছে ভাই? ডাবল বন্ড আছে। কি আছে? ডাবল বন্ড আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে sp3 কেন হবে? সানা বেগম কমেন্ট করেছে sp3, sp3 কেন হবে? sp2 হবে, sp2 হবে। কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে? sp2। নিম্নের কোন যৌগটিতে সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে? সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে কোনটাতে? সবাই 4 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, যে 4 নাম্বার কোশ্চেন আনসার কোনটা হবে? সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন। এটা সবাই অ্যান্সার দাও। 4 নাম্বার কোশ্চেন, ঢাকা ভার্সিটিতে আসা কোশ্চেন। আচ্ছা, সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে, ঠিক আছে। সবাই একটু আমাকে 9 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে, সরি 4 নাম্বার কোশ্চেন আনসার দ্রুত দিয়ে দাও। দেখি 6 সি বি ডি। আচ্ছা, এটার অ্যান্সার অনেকগুলো আসছে, বি আসছে, সি আসছে, ডি আসছে। ওকে, সো দেখি পাই ইলেকট্রন কোথায় আছে। ঠিক আছে, পাই ইলেকট্রন কোথায় আছে? ফার্স্ট অফ অল কি অ্যান্সার দিছো? বি অ্যান্সার দিছো কারা? দেখি বি। আচ্ছা, বি অ্যান্সার দিছো এই যে C6H6, ঠিক আছে, সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে আর কি। আচ্ছা, তো দেখো CnH2n+2, এটা তো অ্যালকেনের, অ্যালকেনের ইয়া দেওয়া আছে। তো অ্যালকেনে তো কোনো পাই বন্ধন থাকেই না, অ্যালকেনে তো সিঙ্গেল বন্ড থাকে, তাই না? তো অ্যালকেন তো ফার্স্টেই বাদ। এটাও কি? এটাও অ্যালকেন, C3H8। মানে এই যে n এর মান 3 বসাও, আর 3 × 6 2 কত 8, তাহলে A আর C বাদ। তাহলে অপশন এখন কোনটা কোনটা আছে ভাইয়া? বি আর ডি আছে। অপশন কোনটা আছে? বি আছে আর ডি আছে। তো বি তে যে সঞ্চালনক্ষম যেটা আছে, বি তে দেখো এই যে বেনজিন, এটা কার সংকেত ভাইয়া? বেনজিন। তো বেনজিনে তো ভাইয়া এই যে একান্তর দ্বিবন্ধন, মানে কি একই দিয়ে একটা, এটা কি
কি সঞ্চালন অক্ষম বলছে নাকি অক্ষম বলছে? পরীক্ষা হলে তো ভাইয়া এটাই তুমি দাগাইতে ভুল করবা। এটা তো মানে পড়বাই মানে দ্রুত পড়তে যায় দেখবাই না যে অক্ষম বলছে নাকি সঞ্চালন ক্ষম বলছে আর কি। তো অক্ষম বলছে, ঠিক আছে। তো দেখো এইটাও পাই বন্ধন আছে, এটা কি অ্যালকিন না? অ্যালকিনেও তো পাই বন্ধন আছে, তাহলে দুইটাতেই পাই বন্ধন আছে। বাট এই পাই বন্ধনটা কি ভাইয়া? এই পাই বন্ধনটা হচ্ছে সঞ্চালন ক্ষম, আর তোমাকে বলা হয়েছে সঞ্চালন অক্ষম। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে ডি নাম্বার, ঠিক আছে। না, কেমিস্ট্রি মেডিকেলে জানানো বই পড়লে হবে না। আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে ডি নাম্বারটা। অ্যান্সার হবে কোনটা? ডি নাম্বারটা। এরপরে দেখি ভাইয়া 5 নাম্বার কোশ্চেনটা, নিম্নের যৌগগুলির মধ্যে কোনটিতে sp ও sp3 সংবলিত কার্বন পরমাণু আছে? এরপর সবাই 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। সাউন্ড অফ হয়ে যাচ্ছে। অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে ডি নাম্বারটা। অ্যান্সার হবে কোনটা? ডি নাম্বারটা। এরপরে দেখি ভাইয়া 5 নাম্বার কোশ্চেনটা, সাউন্ড তো আমারটা তো ক্লিয়ার আসতেছে। অ্যালকাইন অপশনে থাকলে অ্যালকাইনও হইতো না, ঠিক আছে। বেনজিন সাউন্ডের কি অবস্থা? এবার মাইক চেঞ্জ করলাম, দেখো কি অবস্থা এখন। এখন কি ওকে সাউন্ড? এখন কি সাউন্ড প্রবলেম হচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, এখন কি সাউন্ড ক্লিয়ার? এখন কি ওকে সাউন্ড? এখন সাউন্ড প্রবলেম? আমার এখানে তো সাউন্ড ক্লিয়ার। সাউন্ড প্রবলেম হচ্ছে? কার সাউন্ড প্রবলেম? হ্যালো, সাউন্ড কি এখন ওকে ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাতো যে সাউন্ড কি এখন ক্লিয়ার নাকি প্রবলেম হচ্ছে, একটু একটু কমেন্ট করে জানাও তো। একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ড এখন ক্লিয়ার নাকি, একটু কমেন্ট করে জানাও। আর বাকিরা 5-এর অ্যান্সার দিতে লাগো। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা আগাই, তাহলে সাউন্ড যেহেতু ক্লিয়ার তাহলে এবার একটু আগাই। 5 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, যে নিম্ন যৌগগুলির মধ্যে কোনটাতে sp এবং sp3 সংকরিত কার্বন পরমাণু আছে আর কি, ঠিক আছে। কোনটিতে sp এবং sp3 সংকরিত কার্বন পরমাণু আছে আর কি। মানে sp মানে কি আছে ভাইয়া? sp মানে কি আছে? একটা, তার মানে কয়টা বন্ড আছে এখানে ভাইয়া? 3টা বন্ড আছে। আর sp3 মানে কয়টা বন্ড আছে ভাইয়া? একটা বন্ড আছে। আর sp2 মানে কি? ডাবল বন্ড আছে, তাই না? সো ভাই এটা তো ফার্স্টেই বাদ, এখানে যেহেতু ডাবল বন্ড দেখতে পাচ্ছি এটা বাদ, ঠিক আছে। তারপরে এইটাও বাদ, এখানেও যেহেতু ডাবল বন্ড আছে এটাও বাদ। হয় এ হবে, নাইলে কি হবে? সি হবে। এখানে বলছে sp আছে sp3 আছে, মানে কি সিঙ্গেল বন্ড আর ট্রিপল বন্ড আছে। তো এখানে তো কোনো ট্রিপল বন্ড নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে? এখানে সিঙ্গেলও আছে ট্রিপলও আছে, খুবই সহজ। 5-এর অ্যান্সার কোনটা হবে ভাইয়া? এ নাম্বারটা হবে, ঠিক আছে। কে জানি বলতেছিল অর্গানিক কিভাবে পারবো না পারবো, এরকম সহজ সহজ কোশ্চেন যদি না পারো তাহলে কিভাবে হবে বলো? এটা তো পারা উচিত। আচ্ছা, এরপর দেখো CH3CN অণুতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধন সংখ্যা কত? এটা পরে আসছে, এবার বলো। এবার সবাই 6 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। 6 আনসার কোনটা হবে একটু কমেন্ট করে জানাও, যে CH3CN অণুতে তোমার হচ্ছে সিগমা ও পাই বন্ধন সংখ্যা কত? সবাই এরপরে 6 নাম্বার কোশ্চেনের আনসারটা দ্রুত কমেন্ট করে ফেলো। সবাই একটু এটা কমেন্ট করে জানাও তো 6 আনসার কোনটা হবে? এ এ 5,2 এ। আচ্ছা, তো দেখো এখানে কয়টা আছে, এখানে দেখো এখানে কয়টা আছে টোটাল? কার্বন একটা, হাইড্রোজেন 3টা, মানে 4 5 6, তাহলে 6 বিয়োগ 1 মানে কত? 5। তাহলে 5 আর 5 দুইটা অপশনেই আছে,
বাট এখন আমাকে চেক করতে হবে যে এখানে কি পাই বন্ধন কয়টা আছে। সো সিএন এর মধ্যে কয়টা পাই বন্ধন আছে বলো তো, সিএন এর মধ্যে কয়টা, একটা সিগমা দুইটা পাই, ঠিক আছে, একটা সিগমা কয়টা পাই, দুইটা পাই। তাহলে অ্যান্সার কোনটা হবে, 6 এর অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা, 6 এর অ্যান্সার হবে কোনটা, এ নাম্বারটা। আচ্ছা এরপরে সবাই আমাকে, আচ্ছা এরপরে এটার আগে আমরা একটু 7 নাম্বার কোশ্চেন আনসার নিয়ে আসি। বেনজিন অণুতে সিগমা ও পাই বন্ধন সংখ্যা কয়টা, দেখি বেনজিন অণুটা বলো, বেনজিন অণুটা সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কয়টা, বেনজিন অণুতে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কয়টা বলো তো, বেনজিন অণুতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কয়টা। বেনজিন অণুতে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কয়টা। বেনজিন অণুতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কয়টা একটু কমেন্ট করে জানাও। সবাই এটা আনসার কমেন্ট করে জানাও, এটা আনসার কোনটা হবে। দেখো কি বলা হয়েছে, বেনজিন অণু, এখন এইটা তুমি যেটা ওই যে n-1 ছিল, এটা হচ্ছে তোমার অ্যালিফেটিকের ক্ষেত্রে ছিল, বা যেগুলো হচ্ছে এমনি সরল শিকলে ছিল আর কি। বাট বদ্ধ শিকলের ক্ষেত্রে তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে কাউন্ট করা লাগবে, ঠিক আছে। এখানে বেনজিনের ক্ষেত্রে কি আছে, C6H6, ঠিক আছে। এখানে তোমার টোটাল 12টা কয়টা আছে ভাইয়া, 12টা সিগমা বন্ধন আছে, ঠিক আছে। এখানে কার্বন যে তোমার এখানে যে 6টা কার্বন থাকে আর কি, সবগুলাই হাইড্রোজেনের সাথে কি বন্ধনে আছে, C6H6। এখানে কার্বন কার্বনও কি আছে, তোমার 6টা কার্বন সবার মধ্যে কি আছে, সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, পাশাপাশি কার্বনগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত, সেগুলোও কিসের মাধ্যমে যুক্ত, সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত। সো টোটাল এখানে কয়টা ইয়া আছে তোমার, সিগমা বন্ধন আছে ভাইয়া, টোটাল 12টা সিগমা বন্ধন আছে, ঠিক আছে। এখন ভাইয়া পাই বন্ধন কয়টা আছে, পাই বন্ধন কয়টা আছে, বেনজিন রিংয়ে পাই বন্ধন কয়টা আছে, এই যে বেনজিনের ছবি আঁকো, বেনজিনের ছবি আঁকো, এই একটা এই একটা এই একটা, কয়টা আছে ভাইয়া, 3টা আছে, কয়টা আছে, 3টা আছে। যদি বলতো পাই ইলেকট্রন কয়টা আছে, তাইলে কোনটা হতো বলতো, পাই ইলেকট্রন কয়টা আছে একটু বলতো, যে বেনজিন যৌগে পাই ইলেকট্রন কয়টা আছে একটু কমেন্ট করে জানাও, যে পাই ইলেকট্রন কয়টা আছে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ এই যে জেইউডি ইউনিটের গুলাই তো, এই যে জেইউডি ইউনিটেরটা আসছে, 8 নাম্বার কোশ্চেনটা आंसर দাও সবাই। এখন আসি আমরা জেইউডি তে আসি। দেখো জেইউডি তে যে কোশ্চেনগুলো আসছে এটা একটু দেখি, সেটা হচ্ছে কি যে নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এটার आंसर সবাই দাও, কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। পার ইলেকট্রন 6টা, 8 এর आंसर সি। আচ্ছা সো দেখো এইটা তোমার মনে রাখার ট্রিক্স হচ্ছে কি ভাইয়া, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তোমাকে আস্ক করা হয়েছে। সো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডেরটা মনে রাখবা, যে কোনো একটা মুখস্থ করবা, বাকিটা হয়ে যাবে। সো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মনে রাখার একটা ট্রিক্স দিছিলাম, তোমরা যারা আগে ক্লাস করছো তাদের জানার কথা, তারা একটু আগে দিয়ে কমেন্টটা করে ফেলো, দেখি কে কে আগে ক্লাস করছিলা, তাহলে আমার ইয়াটা জানার কথা আর কি। সো বলো তো দেখি এটা মনে রাখার ট্রিক্সটা কি ছিল, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মনে রাখার ট্রিক্সটা কি ছিল, কারো কি মনে আছে দেখি। আচ্ছা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মনে রাখবা ভাইয়া কি দিয়ে, পাস্ট প্রেম দিয়ে মনে রাখতে বলছিলাম, পাস্ট প্রেম, ঠিক আছে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি দিয়ে মনে রাখাইছিলাম ভাইয়া, পাস্ট প্রেম। সো পাস্ট ফর কি, পা ফর হচ্ছে পামিটিক অ্যাসিড, এসটি ফর স্টিয়ারিক অ্যাসিড, আর প্রেম ফর প্রোপানোয়িক অ্যাসিড, পাস্ট প্রেম, ঠিক আছে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলো কি ভাইয়া,
পাস্ট প্রেম, ঠিক আছে। হ্যাঁ মোহাম্মদ সুলতানা কমেন্ট করছে পাস্ট প্রেম, বাট বাংলায় করতে হবে ভাই, ইংলিশে না। পাস্টে কি পতে হচ্ছে পামিটিক অ্যাসিড, এসটিতে স্টিয়ারিক অ্যাসিড, আর প্রেম ফর কি ভাইয়া, প্রেম ফর প্রোপানোইক অ্যাসিড আর কি, ঠিক আছে, পাস্ট প্রেম। সো দেখো এখানে তোমাকে আজ করা হয়েছে কি অসম্পৃক্ত, তাহলে পাস্টের পামিটিক অ্যাসিড বাদ, এসটি ফর স্টিয়ারিক অ্যাসিড বাদ, প্রেম ফর প্রোপানোইক অ্যাসিড বাদ, তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া, এই লিনোলিক অ্যাসিডটা হবে। কোনটা হবে ভাইয়া, লিনোলিক অ্যাসিড হবে। সো সবাই কমেন্ট করে ফেলে এখন আমার সাথে সাথে পাস্ট প্রেম। আর ভাইয়া তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করো না একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, না হলে কিন্তু আজকের ক্লাসের স্লাইডটা কিন্তু তোমরা পাবা না, তোমাদেরকে প্রোভাইড করা হবে না। তো আজকের ক্লাসের স্লাইডটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ বা ডি বা ডিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওই টপিকগুলো এটা বানাইতেই লাগছে প্রায় অনেকক্ষণ চিন্তা ভাবনা করে যে কী কী টপিক আসছে সেটা অ্যানালাইসিস করে বানানো লাগছে আর কি। তো স্বাভাবিকভাবে সবাই একটু চেষ্টা করো শেয়ার করে দেওয়ার, ওকে। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো এই দেখো এটা হচ্ছে দেখো জেইউডিতে একটা সেটে আসছে হচ্ছে অসম্পৃক্ত, আর একটা সেটে কি আসছে ভাইয়া, সম্পৃক্ত, ঠিক আছে। অসম্পৃক্ত সম্পৃক্ত দেখো যেভাবে কিন্তু যে কোশ্চেনে যে মিল থাকে না, এটা হচ্ছে সেই মিল থাকার আর কি, যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ তোমাকে এখন আজ করা হয়েছে। সো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ কি, পাস্ট প্রেমের কোনটা আছে আমি একটু খুঁজি। পাস্ট প্রেমের এই যে পাতে পামিটিক অ্যাসিড যেটা ছিল, পাস্ট প্রেমের পাতে ছিল কি ভাইয়া, পামিটিক অ্যাসিড, তাহলে কোনটা হবে অ্যান্সার, ডি অ্যান্সার হবে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, 9 অ্যান্সার কোনটা হবে ভাইয়া, 9 অ্যান্সার হবে ডি, 9 অ্যান্সার হবে কোনটা, ডি, সম্পৃক্ত পাস্ট প্রেমের পা মানে পামিটিক অ্যাসিড। নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে, কি sp2 সংকরণ। এখন sp2 কোথায় ঘটবে ভাইয়া, যেখানে ডাবল বন্ড আছে, এখানে কি আছে, ডাবল বন্ড আছে, ঠিক আছে। তাহলে কোথায় sp2 সংকরণ ঘটছে, এই জায়গায় sp2 সংকরণ ঘটছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে তোমার ডি নাম্বারটা, 10 এর অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা, 10-এর ডি, 10-এর ডি, ওকে। আচ্ছা ওকে, সো তোমরা এখনো যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, আজকে ভর্তি হলে তোমাদের জন্য একটা ডিসকাউন্ট আছে। আজকে যারা ভর্তি হতে চাও তাদের জন্য 699 টাকার পরিবর্তে আজকে যারা ভর্তি হবা শুধুমাত্র তাদের জন্য 599 টাকা, ঠিক আছে। কত টাকা ভাইয়া, 599 টাকা, ওকে। তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা এরপর এগুলা বাদ, এখন এইটা দিয়ে আজকে লেকচারটা শেষ করবো আর কি। সো দেখো আর কি এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেটা হচ্ছে কি, লুকাস বিকারকের সাথে, লুকাস বিকারকের সংকেতটা একটু সবাই কমেন্ট করে ফেলো, কাকে লুকাস বিকারক বলা হয় ভাইয়া, গাঢ় HCl এবং জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে কি বলা হয় ভাইয়া, লুকাস বিকারক। গাঢ় HCl এবং জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে কি বলা হয় ভাইয়া, লুকাস বিকারক বলা হয়। কি বলা হয়, লুকাস বিকারক। সবাই একটু কমেন্ট করো জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, ওকে। আচ্ছা এখন দেখো কার সাথে কিরকম বিক্রিয়া দেয়। সো লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া দিবে, 2 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া দিবে, 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া দিবে আর কি, ঠিক আছে। সো কেমন কে বিক্রিয়া দেয়, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। তো মনে রাখবা 1 ডিগ্রি যারা আছে না এরা কোনো অদক্ষেপই দেয় না। 1 ডিগ্রি কি করে না ভাইয়া, কোনো অদক্ষেপই দেয় না, 1 ডিগ্রি কোনো অদক্ষেপ দেয় না। 2 ডিগ্রি কি করে ভাইয়া, 5 থেকে 10 মিনিট পর দেয়। কেন 5 থেকে 10 মিনিট পর দেয়, কারণ এটা আছে 2 ডিগ্রি, 5 দোগুণা কত ভাইয়া, 10, 5 দোগুণা কত, 10, মানে 5 দোগুণা 10, যেহেতু এই জন্য এটা 5 থেকে 10 মিনিট পর কি দেয়, এরা অদক্ষেপ দেয়। আর 3 ডিগ্রি যেটা আছে এটা সাথে সাথেই কি দিবে, অদক্ষেপ দিবে। কখন দিবে, সাথে সাথে অদক্ষেপ দিবে, ঠিক আছে। এটা কি অদক্ষেপ দিবে ভাই, আবার সাদা কালার অদক্ষেপ দিবে। কি কালার অদক্ষেপ দিবে, সাদা কালারের অদক্ষেপ দিবে। তো এটা হচ্ছে কি দ্রুত বিক্রিয়া, এটাও দ্রুত বিক্রিয়া, এটা কি কোনো অদক্ষেপই যেহেতু দেয় না, এটা হচ্ছে একটা অতি ধীর বিক্রিয়া, একটা কি অতি ধীর বিক্রিয়া, ওকে। আচ্ছা হ্যাঁ গাঢ় HCl কিন্তু, ঠিক আছে। হ্যাঁ তোমরা 699 টাকায় ভর্তি হয়েছো, কারণ ওরা এখন থেকে ভর্তি হবে আর কি, বা এখন থেকে যেটা শুরু হবে, ওরা পেইড ব্যাচের ক্লাস যেগুলো আছে ওগুলো এখনো করে নাই বা মিস করছে আর কি, বা এক্সামও যেগুলো দিতে পারে নাই। সো স্বাভাবিকভাবে তোমরা এখন যেহেতু অনেকটা দিন হয়ে গেছে, সো স্বাভাবিকভাবে এখন ডিসকাউন্টে আছে। আচ্ছা এরপরে আসি হচ্ছে আমরা লাস্ট টপিক, সেটা হচ্ছে সমানতা না, আচ্ছা অপটিক্যাল আইসোমার এগুলা পরে পড়াবো, এগুলা পেইড ব্যাচের। আচ্ছা এই যে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ যেগুলো ছিল আর কি, এই যে পক্স যেগুলো ছিল এগুলো আবার পরবর্তীতে চলে আসছে আর কি। তো এইগুলা জানা লাগবে, এগুলো আগেই পড়াইছি। আচ্ছা এরপর সবাই 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, 15 অ্যান্সার কোনটা হবে।
15 নম্বর কোশ্চেনের সবাই দ্রুত অ্যান্সার দাও। নিম্নের যৌগের কোনটি নিউক্লিওফাইল? আচ্ছা, এটা শুধুমাত্র আজকের জন্য আর কি, ঠিক আছে? যারা আজকে ভর্তি হবে শুধুমাত্র তাদের জন্য আর কি। কালকে ভর্তি হলে আবার সেই 699 টাকা করে কোর্স ফি থাকবে। ওকে, সো এখানে স্যাড হওয়ার কিছু নাই। যারা আজকের ক্লাসটা করতেছে বা ইয়া করতেছে শুধুমাত্র তাদের জন্য আর কি। ওকে, সো প্যারা নাই। সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। 15 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। 15 অ্যান্সার বি, নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল। আচ্ছা দেখো, নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল চেনার উপায় কি? নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল কারা? যারা কি করবে বলো তো, যারা মুক্তজোড় ইলেকট্রনকে, নিউক্লিওফাইল মানে এরা কি পজিটিভ, ঠিক আছে? এরা কি পজিটিভ, এরা কি পজিটিভ, মানে এরা কাকে আকর্ষণ করবে ভাইয়া? তাহলে এরা ইলেকট্রনকে আকর্ষণ করবে, ঠিক আছে? নিউক্লিওফাইল যারা আছে, নিউক্লিওফাইলগুলোর কাজ কি হবে? নিউক্লিওফাইল হচ্ছে যারা মুক্তজোড় ইলেকট্রন যাদের আছে তাদেরকে এরা অ্যাট্রাক্ট করবে, যেহেতু এটা পজিটিভ। নিউক্লিয়াস কি পজিটিভ না? তো নিউক্লিয়াস কি পজিটিভ, যেহেতু প্রোটন মানে তোমার প্রোটন থাকে আর কি, যেহেতু পজিটিভ, তাহলে মনে হবে এরা আকর্ষণ করবে কাকে ভাইয়া? নেগেটিভকে আকর্ষণ করবে। কাকে আকর্ষণ করবে? নিউক্লিওফাইল কাকে আকর্ষণ করবে? নামে যেহেতু পজিটিভ আসলে আকর্ষণ করবে কাকে? নেগেটিভকে আকর্ষণ করবে। সো ফার্স্ট অফ অল এখানে প্লাস আছে, তাহলে এটাও বাদ, এখানে প্লাস আছে, এটাও বাদ। তাহলে এখন অপশন এ আর বি এর মধ্যে একটা হবে। সো অপশন এর দিকে যদি তাকাও, এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে কয়টা? পানির ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন থাকে 2টা, ঠিক আছে? মুক্তজোড় ইলেকট্রন কিভাবে কাউন্ট করে বা কিভাবে বের করে, এটা মৌলের পর্যায়বৃত্ত ধর্মের জিনিস, এটা পড়া আসছে ওই সময়। আর LCl3 ক্ষেত্রে দেখো, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। ক্লোরিনও যুক্ত হয়েছে কয়টা? 3টা, ঠিক আছে? তার মানে কোনো ইলেকট্রন কিন্তু বন্ধন করতে বাকি নাই, তার মানে এখানে কোনো বন্ধন নাই, ঠিক আছে? বাট এখানে কি আছে, যেহেতু 6টা ইলেকট্রন আছে, ও আরো ইলেকট্রন কি করতে পারবে? এখানে রাখতে পারবে, যেহেতু ফাঁকা অরবিটাল আছে, ঠিক আছে? তাহলে এই যেই যারা হচ্ছে ইলেকট্রন রাখতে পারে তাদেরকে আমরা কি বলি? যারা ইলেকট্রন রাখতে পারে তাদেরকে আমরা কি বলি? এই LCl3 যেহেতু ইলেকট্রন রাখতে পারবে, এই জন্য এটাকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল বলবো। কি বলবো? ইলেকট্রোফাইল, ঠিক আছে? এটা কি বলবো? ইলেকট্রোফাইল। আর পানি যেহেতু কি করতে পারে? ইলেকট্রন কি করে দিবে? ও ডোনেট করে দিবে, এই জন্য এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ভাই কি? নিউক্লিওফাইল, ঠিক আছে? এটাকে আগে আকর্ষণ করবে, যেহেতু এর কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে, এ কাকে আকর্ষণ করতেছে? নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে, এটা নিউক্লিওফাইল। আর এটা কাকে আকর্ষণ করতেছে ভাইয়া? ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, কারণ কি এর ফাঁকা অরবিটাল আছে, এই জন্য ইলেকট্রন আসো আমার কাছে। ওকে, সো এটা মাথায় রাখবা। পেইডের ক্লাস কখন হবে? এই ইউনিটের আজকে তো এটা তো এই ইউনিট প্লাস ডি ইউনিট দুইটারই ক্লাস, আর এই ইউনিট ক্লাসটা আছে ম্যাথ। সো এই পর্যন্ত আজকে আপাতত পড়াইলাম। সো যারা এখনো ভর্তি হও নাই, আজকের মধ্যে যারা ভর্তি হবা তাদের জন্য 599 টাকা 100 টাকা ডিসকাউন্টে আর কি। সো আজকে ভর্তি হয়ে যাও, কালকে থেকে কিন্তু আবার সে আগের প্রাইজেই ভর্তি হতে হবে। সো যারা ভর্তি হতে চাও দ্রুত পেজে মেসেজ দাও, টাইম বেশি নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আর বেশি দিন নাই। সো লাস্ট অফ অল একটা কথা দিয়ে শেষ করব, সবারই একটা কমন কোশ্চেন, এই কয়টা দিন কি ভাইয়া পসিবল, নাকি এই কয়টা দিন আমি কি চান্স পাবো, নাকি কি করব না করব, এই জিনিসটা নিয়ে সবারই কিন্তু একটা কোশ্চেন থাকে আর কি। ওকে, সো হ্যাঁ আরেকটা ক্লাস হবে, এই তো এখনই শুরু হবে আর কি, ক্লাসের পরে ইনশাল্লাহ শুরু হবে। সো আচ্ছা, তো যেটা বলি লাস্টে, যেটা কথা সেটা হচ্ছে যে দেখো, নিজের উপর বিশ্বাস রাখো আর কি। তো নিজের উপর বিশ্বাস রাখলে অবশ্যই চান্স হবে, তুমি পারবা। এটা যদি তুমি নিজে বিশ্বাস করতে পারো তাহলে অবশ্যই ভালো কিছু হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, যেমন মনে করো আমি তোমাকে একটা ঘটনা বলি আর কি। মনে করো এই যে একটা গাছে মনে করো একটা এই যে ডাল আছে, ঠিক আছে? গাছের ডাল। তো এই গাছের ডাল যেটা আছে, এখানে একটা পাখি বসে আছে, ঠিক আছে? এই যে পাখি বসে আছে। তো এই পাখির কিন্তু কখনো ভয় লাগে না। মনে করো তুমি পাখি যখন মনে করো এখানে গাছে বসে আছে, ওর কিন্তু কখনো ভয় লাগে না যে এই ডালটা
যদি ভেঙে যায়, ঠিক আছে, এই ডালটা যদি ভেঙে যায় আমি কি নিচে পড়ে যাব? আমি কিন্তু নিচে পড়বো না, কারণ কি ওর ডানার প্রতি কি আছে, বিশ্বাস আছে যে আমি যদি এখানে পড়েও যাই আমার নিজের উপর বিশ্বাস আছে, আমি কখনো ডাল ভেঙে গেলেও আমি কখনো নিচে মাটিতে পড়বো না, কারণ আমার ডানার উপর বিশ্বাস আছে যে আমি এখান থেকে কি করব, সার্ভাইভ করে আমি এখানে উড়ে যেতে পারবো আর কি। সো তোমার মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না যে আমি চান্স পাবো নাকি পাবো না, বাট পাখির যেরকম বিশ্বাস আছে তার ডানার উপর যে আমি এখান থেকে যদি পড়েও যাই আমি কখনো নিচে পড়বো না, আমি ঠিকই উঠতে পারবো, উঠে উঠে আমার গন্তব্যস্থলে যেতে পারবো আর কি, ঠিক আছে। সো পাখির গল্পটা মনে রাখবা যে তুমিও পারবা যদি তুমি তোমার নিজের উপর বিশ্বাস রাখো বা নিজের যেই অ্যাবিলিটি আছে এটার উপর যদি বিশ্বাস রাখো, তাহলে এই পাখির মতো তোমার কখনো, পাখির কিন্তু কখনো ভয় লাগে না যে আমি কখনো নিচে পড়ে যাবো নাকি কি হবে না হবে। সো তোমারও কখনো ওই মাথায় ওটা আসবে না যে আমি আসলে চান্স মিস করবো, চান্স মিস করলে আমার কি হবে, চান্স পাবো নাকি পাবো না, এগুলো ভাবা যাবে না। নিজের উপর বিশ্বাস রাখো, পাখি যদি পারে তুমিও পারবা আর কি। ওকে, সো ভাইয়া এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে কি ক্লাস হবে, রুটিনে যে ক্লাস আছে ওইটা হবে ইনশাল্লাহ, ম্যাথের যে ক্লাস আছে ওইটা। তো সবাই ভালো থাকো, আর যারা ভর্তি হয় না দ্রুত ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফিজ।